হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের যে অ্যাপ আছে, অ্যাপের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। সোম থেকে শুক্র সকাল 10টায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। আমি তোমাদের শুভেন্দু স্যার। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখি। কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত? তো এই কম্ব রামায়ণ কোন ভাষায় রচনা করা হয়েছিল? কম্ব রামায়ণ রচনা করা হয়েছিল তামিল ভাষায়। তো তামিল অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কম্ব রামায়ণ রচনা করা হয়েছিল তামিল ল্যাঙ্গুয়েজে। রামায়ণ এটি একটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য। এটি রচনা কে করেছেন? আদি কবি ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন সংস্কৃত ভাষায়। এই গ্রন্থটি বৈদিক শাস্ত্রের স্মৃতিবর্গের অন্তর্গত। রামায়ণ ও মহাভারত ভারতবর্ষের দুটি প্রধান যে মহাকাব্য আছে, সেই দুটো মহাকাব্যের মধ্যে একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। এই কাব্যে বিভিন্ন সম্পর্কের পারস্পরিক কর্তব্য বর্ণনার পাশাপাশি আদর্শ স্বামী কেমন হবে, আদর্শ ভ্রাতা কেমন হবে, আদর্শ স্ত্রী কেমন হবে, আদর্শ রাজার চরিত্র কীরকম হওয়া উচিত, সেই সমস্ত মানব সমাজের আদর্শ ছবিকে তুলে ধরা হয়েছে। তো রামায়ণ ও মহাকাব্য হলো ভারতবর্ষের দুটো প্রধান মহাকাব্য। কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা হয়েছে? তামিল ভাষায় লেখা হয়েছে। আর রামায়ণ যেটা সংস্কৃত ভাষায় লেখা, সেটা লিখেছেন আদিকবি ঋষি বাল্মীকি। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কি বলা হয়? তো লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে বলে এপিগ্রাফি। এপিগ্রাফি হলো লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে বলা হয়। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে বলে এপিগ্রাফি। এপিগ্রাফি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কঠিন বা স্থায়ী উপাদানের ওপর লিপিবদ্ধ লিখিত উপকরণের অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি। তো এপিগ্রাফি এবং এপিগ্রাফ হলো ক্লাসিক্যাল গ্রিক শব্দ। এই দুটো, এপিগ্রাফিন শব্দের অর্থ হচ্ছে লেখা বা খোদাই করা, আর এপিগ্রাফ শব্দের অর্থ হলো লিপি। এই দুটোই হচ্ছে গ্রিক শব্দ। ঋতু সংহারের রচয়িতা হলেন কালিদাস। কালিদাস হলেন এই ঋতু সংহার কাব্যের রচয়িতা। তো কালিদাস হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঋতু সংহারের রচয়িতা হলেন কালিদাস। নেক্সট কোশ্চেন দেখি। লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? তো লক্ষণ সেন যখন বাংলার রাজা, তখন কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? বখতিয়ার খিলজি। এই বখতিয়ার খিলজি লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করেন, ঠিক আছে, এবং বাংলা জয় করেন। বখতিয়ার খিলজি অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বখতিয়ার খিলজি বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় একটি অংশ জয় করে নেয় বাংলার। খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন ফিরোজ খিলজি। তো খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খিলজি। খিলজি বংশের সবচেয়ে শক্তিশালী একজন শাসক হলেন, রাজা হলেন আলাউদ্দিন খিলজি। ইনি হলেন খিলজি বংশের সবথেকে শক্তিশালী রাজা। ওকে। গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেন? গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেছেন? তো কাকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু ভাবতেন? গোপাল কৃষ্ণ গোখলেকে। গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু ভাবতেন। মহাত্মা গান্ধী গোপাল কৃষ্ণ গোখলেকে রাজনীতিতে তার গুরু বলে মনে করতেন, এবং গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতা ও সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা। এই গোপাল কৃষ্ণ গোখলে একদিক থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন খুব বড় মাপের নেতা ছিলেন, এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠাতা করেছিলেন এই গোপাল কৃষ্ণ গোখলে। তিনি মহাত্মা গান্ধীর একজন পরামর্শদাতা হিসেবে ছিলেন। গোপাল কৃষ্ণ গোখলেকে তাই গান্ধীজি তার রাজনৈতিক গুরু বলা হয়।
গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার হ্রদ। উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তো উলার হ্রদ অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটা কোথায় আছে? এটি আছে ভারতের জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। বান্দিপোরা জেলায় অবস্থিত, জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায়, জম্মু কাশ্মীর রাজ্যের বান্দিপোরা জেলায় এই উলার হ্রদ, যেটা বৃহত্তম, ভারতের মধ্যে বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটি অবস্থিত। কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়? তো কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এই সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল। তো অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই যে সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজা থাকাকালীন, সেটা আমরা কোথা থেকে জানতে পারি? রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে আমরা জানতে পারি। এই রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে সুদর্শন হ্রদ খননের কথাটা জানা যায়। শিলালিপিটিতে 20টি রেখা নিয়ে গঠিত, মানে শিলালিপিটাই 20টা রেখা আছে। তার মধ্যে প্রথম যে 8টি রেখা আছে, সেই 8টি রেখায় সুদর্শন হ্রদ নামে একটি জলাধার পুনরুদ্ধারের কাজের একটি ঐতিহাসিক তথ্য নথিবদ্ধ আছে, যা খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে মহান মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নির্মিত হয়েছিল। তো সেখান থেকেই আমরা জানতে পারি এই যে সুদর্শন হ্রদ খননের সময় রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কিন্তু এই সুদর্শন হ্রদ খনন করা হয়েছিল খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। এবং সেটা কোথা থেকে জানা যায়? রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে জানা যায়। এই শিলালিপি 20টি লাইন আছে। 20টা লাইনের মধ্যে প্রথম যে 8টা লাইন, সেই 8টা লাইনে আমরা এই সুদর্শন হ্রদের কথা জানতে পারি। মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কটি ভাগে ভাগ করেছিলেন? তো মেগাস্তিনিস ভারতীয় সমাজকে 4, 5, 6, 7টি ভাগে ভাগ করেছিলেন। 7টি ভাগে ভাগ করেছিলেন মেগাস্তিনিস। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মেগাস্তিনিস এনার একটি বিখ্যাত বই, যিনি ভারতবর্ষ সম্পর্কে লিখেছেন, ইন্ডিকা। মেগাস্তিনিস ইন্ডিয়া সম্পর্কে বিখ্যাত বই তার ইন্ডিকা লিখেছিলেন। তিনি মূলত কোন দেশ থেকে এসেছিলেন? গ্রিস দেশ থেকে এসেছিলেন। এবং 302 খ্রিস্টপূর্বাব্দে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন গ্রিক প্রিন্স আলেকজান্ডারের ভারতের প্রতিনিধি সেলুকাসের দূত হিসেবে। সেলুকাসের দূত হিসেবে মেগাস্তিনিস গ্রিস দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন আলেকজান্ডারের প্রতিনিধি সেলুকাসের দূত হিসেবে। তো মেগাস্তিনিসের জন্ম 350 খ্রিস্টপূর্বাব্দ, মৃত্যু আনুমানিক 290 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন গ্রিক ঐতিহাসিক এবং কূটনীতিক এবং ভারত সম্পর্কে 4টি বই লিখেছেন। তার মধ্যে ইন্ডিকা হলো একটি গুরুত্বপূর্ণ বই। এই ইন্ডিকা হলো গ্রিক লেখক মেগাস্তিনিসের মৌর্য ভারতের একটি বিবরণ। ঠিক আছে, তো মেগাস্তিনিসের বইয়ের নামটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। মেগাস্তিনিসের বইটির নাম হচ্ছে ইন্ডিকা। কোন মুঘল সম্রাট হিন্দুদের ওপর জিজিয়া কর তুলে নিয়েছিলেন? তো কোন মুঘল সম্রাট হিন্দুদের ওপর জিজিয়া কর তুলে নিয়েছিলেন? সম্রাট আকবর। সম্রাট আকবর ইনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। হিন্দুদের ওপর জিজিয়া কর ধার্য করা হয়েছিল এই কারণে যে এটি শরীয়তে উল্লেখিত ছিল না। সুলতান ফিরোজ শাহ তুগলক তার রাজ্য জুড়ে শরিয়ত প্রতিষ্ঠা করেন। তিনি ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর আরোপ করেন এবং এটি একটি পৃথক কর বানিয়ে দেন হিন্দুদের ওপর। তো 1564 সালে তৃতীয় মুঘল সম্রাট আকবর এই করটাকে বিলুপ্ত করে দেয়। তৃতীয় মুঘল সম্রাট আকবর এই করটাকে বিলুপ্ত করে দেয়। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট এবং হুমায়ুনের পুত্র। হুমায়ুনের মৃত্যুর কারণে মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। আকবরের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজত্ব বৈরাম খানের রাজত্বে আকবর প্রথম দিকে, তিনি যখন 13 বছর বয়সে সিংহাসনে বসছেন, তার অভিভাবক ছিল বৈরাম খান।
আকবরের নবরত্ন সভায় কারা কারা মন্ত্রী ছিলেন? রাজা বীরবল ছিলেন। নবরত্নদের নামগুলো আমাদের জেনে রাখা দরকার। রাজা বীরবল, তানসেন, আবুল ফাজল, ফয়জি, রাজা মানসিং, টোডরমাল, মোল্লা দোপিয়াজা, ফকির আজিয়াদ্দিন, আব্দুল রহিম খান। আবুল ফজল 1589 সালে আকবরনামা রচনা শুরু করেন, আর এটি আকবরের রাজত্বের একটা বিস্তারিত ইতিহাস পাওয়া যায় এই আবুল ফজলের আকবরনামা থেকে। 10 নম্বর কোশ্চেন দেখি, চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? তো এই চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন। অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন চৌরি চৌরা ঘটনার পর। তো আমরা ইম্পর্টেন্ট ডিটেলসটা একটু জেনে নিই। অসহযোগ আন্দোলন 1920 সালে রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে এই আন্দোলনটা উদ্ভব হয়। এটি গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন। গান্ধীজি দ্বারা আয়োজিত প্রথম বৃহৎ আকারের এটি একটি আন্দোলন ছিল। তিনি মুসলিমদেরকেও এই আন্দোলনে একত্রিত করতে পেরেছিলেন। যেহেতু তিনি মুসলিমদের খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন, তাই আন্দোলনটি অধিক শক্তি অর্জন করেছিল। গান্ধীজি জনগণদের, ভারতীয়দের বলেন যে তাদের সমস্ত উপাধি ত্যাগ করে দিতে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, সরকারি পরিষেবা, বৈদেশিক পণ্য সমস্ত কিছুকে বর্জন করতে এবং অবশেষে কর দিতে অস্বীকার করতে। এই সমস্ত কিছুই করতে বলেছিলেন গান্ধীজি অহিংস পদ্ধতিতে। কিন্তু অহিংস পদ্ধতিতে আন্দোলনটা চলাকালীন একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। গোরক্ষপুরের নিকট চৌরি চৌরা নামক একটি জায়গায় পুলিশ কর্মীদের সাথে সংঘর্ষ করে কিছু মানুষ থানা জ্বালিয়ে দেয় বিক্ষোভ করে। 1922 সালের ফেব্রুয়ারি মাসে যারা বিক্ষোভ করছিল তাদের পুলিশ মারধর করে এবং তাদের অনেক নেতাকে চৌরি চৌরা থানায় গ্রেপ্তার করে নেওয়া হয়। এর ফলে এক ক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেখানে লোকেরা থানায় আগুন ধরিয়ে দেয়। তো যার ফলে এটি একটি অসহযোগ আন্দোলন ছিল। সেখানে এরকম একটা হিংস্রতার পরিস্থিতি ঘটে যাওয়ার জন্য গান্ধীজি এই চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন তুলে নিতে বাধ্য হয়, যার ফলে অনেক পুলিশ কর্মী এবং পুলিশ কর্মকর্তারা নিহত হন। ব্রিটিশ সামরিক শাসন আরোপ করে শত শত লোককে গ্রেপ্তার করা হয়। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। তখন গান্ধীজি 1922 সালের 12 ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন রদ করার সিদ্ধান্ত নিয়ে নেন। তাহলে কবে গান্ধীজি অসহযোগ আন্দোলন রদ করার সিদ্ধান্ত নিয়েছিলেন? 1922 সালের 12 ফেব্রুয়ারি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন? লর্ড লিটন। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেছিলেন। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তন করেছিলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে লর্ড লিটন কর্তৃক প্রণীত এবং পাশ হয়েছিল। আর সরকারি সমালোচনাকারী ব্যক্তিদের চুপ করানোর জন্য এই প্রেস অ্যাক্টটা প্রণয়ন করা হয়। এই আইন সরকারকে তাদের ছাপাখানা সহ সংবাদপত্রের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিল যদি সংবাদপত্রগুলি সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপত্তিকর কিছু প্রকাশ করে। তখন এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে তাদের সংবাদপত্র, ছাপাখানা এই সমস্ত বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে এটা কবে প্রণীত হয়? 1878 সালে লর্ড লিটন কর্তৃক প্রণীত পাশ করা হয়েছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। নেক্সট কোশ্চেন দেখি, 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন। তো 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এম কে গান্ধী। এম কে গান্ধী 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 1932 সালে বোম্বেতে এম কে গান্ধী দ্বারা সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল একটি হরিজন এবং দলিত মানুষদের জন্য এবং অনগ্রসর শ্রেণীর উন্নয়নের জন্য এটি ছিল একটি তৈরি করা সংস্থা, এবং এটির সদর দপ্তর হচ্ছে গান্ধী আশ্রম, কিংসওয়ে, দিল্লিতে অবস্থিত। এটি 26টি রাজ্যে শাখা রয়েছে। তো 1932 সালে বোম্বেতে এম কে গান্ধী দ্বারা এই হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটুকুই ইম্পর্টেন্ট। কেন করা হয়েছিল? অনগ্রসর শ্রেণী, দলিত শ্রেণীকে অগ্রসর করার জন্য, তাদের মন্দির, বিদ্যালয়, রাস্তাঘাট, জলের
পরিষেবা এই সমস্ত সরকারি জায়গাগুলি উপলব্ধ প্রবেশাধিকার দিতে সক্ষম করার জন্য এই সংস্থাটি তৈরি করা হয়েছিল। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান অনুযায়ী কিন্তু ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের পরিবর্তে একটি নির্বাচন গোষ্ঠীর সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ডিরেক্ট জনগণের দ্বারা নির্বাচিত হন না, জনগণ যাদেরকে নির্বাচন করেন তাদের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়। লোকসভা এবং রাজ্যসভার উভয়ের যারা নির্বাচিত সদস্য, যারা জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে, তারা রাষ্ট্রপতি ভোটদানে ডিরেক্ট অংশগ্রহণ করতে পারে। রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যরা, দিল্লি পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভার নির্বাচিত সদস্যরা, এরা কিন্তু ডিরেক্ট অংশগ্রহণ করতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কোন দেশের মতো? তো ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কিন্তু ব্রিটিশ রাজপরিবারদের মতো, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের মতো। ভারতীয় সংবিধানে ব্রিটিশ সংবিধান থেকে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি ধার করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির কার্যালয় ব্রিটিশ রানীর উপর ভিত্তি করে, যিনি একজন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। ভারতে মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থা ইউনাইটেড কিংডমে প্রচলিত মন্ত্রী ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীরও প্রতিরূপ। তো ব্রিটিশ পদ্ধতিতে বিভিন্ন পদ্ধতি গৃহীত করা হয়েছে। ইউনাইটেড কিংডমের মতো আমাদের সংসদও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এর দুটো কক্ষ রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা ভারতের সংসদের নিম্নকক্ষ, ইউনাইটেড কিংডমের হাউস অফ কমন্সের চেয়েও বেশি শক্তিশালী। ইউনাইটেড কিংডমের মতো লোকসভায় মুখ্য আধিকারিক স্পিকার হিসেবে পরিচিত মুখ্য আধিকারিক। পৃথিবীর মধ্যে কোন দেশের সংবিধান সংক্ষিপ্ত? পৃথিবীর মধ্যে কোন দেশের সংবিধান সংক্ষিপ্ত সংবিধান? ইউএস এর সংবিধান কিন্তু সংক্ষিপ্ত সংবিধান। এটিএম এর অর্থ কি? এটিএম এর ফুল ফর্ম কি? তো এটিএম এর ফুল ফর্ম হলো অটোমেটিক টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন। তো এটিএম এর ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন হলো এটিএম এর ফুল ফর্ম। এটিএম এর ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর পূর্ণ রূপ হলো অটোমেটেড টেলার মেশিন। এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল মেশিন যা ব্যক্তি অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন করতে ব্যবহার করা হয়। স্বাধীন ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা গভর্নর ছিলেন? কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর? স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর। তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি 15ই আগস্ট 1947 থেকে 2রা মার্চ 1949 পর্যন্ত উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন প্রথম ভারতীয় রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। তার মেয়ে পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গে 11 বছর রাজ্যপালের ভূমিকা পালন করেছিলেন। এই পদ্মজা নাইডু ইনি হলেন সবথেকে বেশি সময়ের জন্য ক্ষমতায় থাকা মহিলা রাজ্যপাল। স্প্যারো উপাধি কাকে দেওয়া হয়েছিল? তো স্প্যারো উপাধি কাকে দেওয়া হয়েছিল? মেজর জেনারেল রাজেন্দ্র সিংকে স্প্যারো উপাধি দেওয়া হয়েছিল। স্প্যারো উপাধি দেওয়া হয়েছিল মেজর জেনারেল রাজেন্দ্র সিংকে। কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? তো উড়ন্ত শিখ কাকে বলে? মিলখা সিংকে। মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়। ভারতের লৌহ মানব হিসেবে কে বিখ্যাত? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্থ, সুভাষচন্দ্র বোস। তো সর্দার বল্লভভাই প্যাটেল হলেন, এনাকে বলা হয় ভারতের লৌহ মানব। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই
প্যাটেলকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে। সর্দার বল্লভভাই প্যাটেল ইনি হচ্ছেন ভারতের লৌহ মানব হিসেবে পরিচিত। 1950 সালের 15ই ডিসেম্বর ইনি মারা যান। তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি ভারতবর্ষের স্বাধীনতার পর তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে এবং ভারতের ইউনিয়নে 500টিরও বেশি দেশীয় রাজ্যকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। তো এনাকে বলা হয়, বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব। ইনি ছিলেন প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে 31 অক্টোবর 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের নর্মদা জেলায় স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার উচ্চতার সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তিটি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31 অক্টোবর 2018 সালে। আর এটার উচ্চতা হচ্ছে 182 মিটার, যেটা নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি যে মূর্তিটা আছে সেই স্ট্যাচু অফ লিবার্টির থেকেও দ্বিগুণ উচ্চতায়। সূর্য থেকে নির্গত ইউভি রশ্মি অধিকাংশ ক্ষেত্রে কোন ধরনের ক্যান্সারের কারণ ঘটায়? তো সূর্য থেকে যে ক্ষতিকারক ইউভি রশ্মি বেরোয় সেই ইউভি রশ্মি আমাদের ইউভি রশ্মির কারণে যে ক্যান্সার হয় সেই ক্যান্সার হচ্ছে ত্বকের ক্যান্সার হয়। ত্বকের ক্যান্সার হয়, ইউভি রশ্মি আমাদের শরীরে ত্বকের ক্ষতি করে। তো সূর্য থেকে নির্গত ইউভি রশ্মি ত্বকের ক্ষতি করে। তো ত্বকের ক্যান্সার কিন্তু এই ইউভি রশ্মির কারণে হয়। সূর্যের থেকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারের কারণ হয়ে থাকে। ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের কোষগুলিকে এবং ডিএনএকে ক্ষতি করতে পারে। যদি ত্বকে সময়ের সাথে পর্যাপ্ত ডিএনএর ক্ষতি হয় তাহলে কোষগুলি দুটো বাড়তে থাকে, যা ত্বকের ক্যান্সারের কারণ দেখা দিতে পারে। কাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? খেলোয়াড়, কোচ, শিক্ষক, বিজ্ঞানী। তো দ্রোণাচার্য পুরস্কার, এই দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয়? কোচকে দেওয়া হয়। কোচকে, কোনো খেলার কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তো কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। দ্রোণাচার্য পুরস্কার হলো ভারতবর্ষের বিভিন্ন খেলাধুলার যারা প্রশিক্ষক, সেই প্রশিক্ষকদের যাদের অসামান্য অবদানের জন্য তাদেরকে এই দ্রোণাচার্য পুরস্কারে পুরস্কৃত করা হয়। এটি প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের একজন উল্লেখযোগ্য চরিত্র হলেন গুরু দ্রোণাচার্য, যার কাছে পাণ্ডবরা কৌরবরা অস্ত্র শিক্ষা করেছিলেন। সেই দ্রোণাচার্যের নাম অনুসারে, গুরু দ্রোণের নাম অনুসারে দ্রোণাচার্য পুরস্কার যারা খেলাধুলার প্রশিক্ষক তাদেরকে দেওয়া হয়। জনস্বার্থ রক্ষা মামলা ধারণার উৎপত্তি আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ব্রিটেন, কানাডা। কোথা থেকে জনস্বার্থ রক্ষা মামলার ধারণাটার উৎপত্তি হয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটার অ্যান্সার তোমরা যারা জানো তারা কিন্তু কমেন্টে দেবে, ঠিক আছে? এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। জনস্বার্থ রক্ষা মামলার ধারণার উৎপত্তি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কিসের উপস্থিতিতে দুধ টক হয়ে যায়? তো কিসের উপস্থিতিতে দুধ টক হয়ে যায়? ব্যাকটেরিয়ার উপস্থিতিতে। ব্যাকটেরিয়ার উপস্থিতিতে দুধ টক হয়ে যায়। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বাঁশ গাছ কোন শ্রেণীভুক্ত? তো বাঁশ গাছ বৃক্ষ, ঘাস, গুল্ম, ভেষজ। তো বাঁশ গাছ কোন শ্রেণীভুক্ত? ঘাস। বাঁশ গাছ হলো একটি ঘাস শ্রেণীভুক্ত, ঠিক আছে? তো অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে বাঁশ কিন্তু কোনো গাছ নয়, এটা একটা ঘাস। ভারতীয় বন আইন 1987 এটিকে গাছ হিসেবে বিবেচনা করে। সে অনুযায়ী বাইরের বন থেকে বাঁশ কেটে পরিবহন করা বেআইনি, ঠিক আছে? তো বাঁশ কেটে নেওয়া কিন্তু বেআইনি বা বন থেকে। মস্তিষ্কের কোন অংশ দেহের আবেগকে নিয়ন্ত্রিত করে? তো মস্তিষ্কের কোন অংশ দেহের আবেগকে নিয়ন্ত্রিত করে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের দেহের যে মনের যে আবেগ সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস, ঠিক আছে? হাইপোথ্যালামাস মস্তিষ্কের থ্যালামাসের নিচে অবস্থিত। হাইপোথ্যালামাস থেকে প্রাপ্ত হরমোনগুলি
শারীরবৃত্তীয় বিভিন্ন কার্য পরিচালনা করে, যেমন তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, তারপরে তোমার মেজাজ, শরীরের মধ্যে অন্যান্য হরমোন নিঃসরণ করে। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনকে কি বলা হয়? হাইপোথ্যালামিক হরমোন বলা হয়। হাইপোথ্যালামাস থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় সেই হরমোনদের বলা হয় হাইপোথ্যালামিক হরমোন। কোন দূষণের কারণে মিনামাটা রোগ হয়? তো কোন দূষণের কারণে মিনামাটা রোগ হয়? জলে পারদ প্রভৃতি শিল্পজাত বজ্র ফেলার জন্য এই মিনামাটা রোগ হয়। ঠিক আছে, জলে প্রচুর পরিমাণে শিল্পজাত বজ্র পদার্থ তার সাথে পারদ যদি মিশে যায় তখন এই জল দূষণের কারণে এই মিনামাটা রোগটা হয়। ঠিক আছে, জলে পারদ প্রভৃতি শিল্পজাত বজ্র পদার্থের মিশ্রণের কারণে এই মিনামাটা রোগ হয়। মিনামাটা রোগকে কখনো কখনো চিসো মিনামাটা রোগ হিসেবে উল্লেখ করা হয়। কি রোগ হিসেবে? চিসো মিনামাটা রোগ হিসেবে উল্লেখ করা হয়। মিনামাটা রোগটি প্রথম 1956 সালে জাপানে আবিষ্কৃত হয়। এটি একটি স্নায়বিক সিনড্রোম যা মারাত্মক পারদের বিষক্রিয়ার কারণে হয়। ঠিক আছে, এটি মিথাইল মার্কিউরি বিষক্রিয়া যা মানুষের মধ্যে ঘটেছে, যার বজ্র জলে নিঃসৃত MEHG'র দ্বারা দূষিত মাছ ও সেলফিশ গ্রহণ করে। ঠিক আছে, তো মিনামাটা রোগ যে কারণে হয়, প্রচুর পরিমাণে যদি শিল্পজাত বজ্র পদার্থ মিশে যায় এবং জলের মধ্যে পারদ মিশে গেলে তখন এই জল দূষণের মাধ্যমে মিনামাটা রোগটা হয়। লক্ষণগুলির মধ্যে কি কি দেখতে পাই? মিনামাটা রোগের লক্ষণের মধ্যে হাত পায়ের অসারতা, পেশি শক্তির দুর্বলতা, দৃষ্টিশক্তি সংকুচিত হয়ে যাওয়া, শ্রবণ শক্তি, বাক শক্তির কমে যাওয়া, এগুলো কিন্তু মিনামাটা রোগে দেখা যায়। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস ইউথ ট্রুথ বইটির লেখক কে? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ইউথ ট্রুথ বইটির লেখক হলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ইউথ ট্রুথ বইটি লিখেছেন। তো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ইউথ ট্রুথ বইটির লেখক মহাত্মা গান্ধী। পঞ্চতন্ত্র বইটি কার লেখা? পঞ্চতন্ত্র বইটি কার লেখা? আমরা সবাই জানি পঞ্চতন্ত্র বইটি কিন্তু বিষ্ণু শর্মার লেখা। পঞ্চতন্ত্র বইটা বিষ্ণু শর্মার লেখা। পঞ্চতন্ত্র বইটি কে লিখেছেন? বিষ্ণু শর্মা লিখেছেন। আজকে লাস্ট কোশ্চেন দেখি, কাবুলিওয়ালা গল্পের লেখক হলেন? তো কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন। এই কাবুলিওয়ালা নিয়ে বাংলায় একটা সিনেমাও বেরিয়েছে, তোমরা যারা পারবে দেখে নিও। কাবুলিওয়ালা গল্পের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্পের লেখক। তো আজকে 30টা কোশ্চেন করালাম প্রতিদিনের মতো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল 10টায়। প্রত্যেকে সকাল 10টায় আমার জিকের ক্লাস জয়েন করার চেষ্টা করো। বেস্ট অফ লাক। আবার পরের দিন সকাল 10টায় তোমাদের সাথে দেখা হচ্ছে।